সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম প্রবাসী কল্যাণ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন জনাব কাজী এনায়েতুল্লাহ, মহাসচিব, অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। রয়েছেন ২১শে টেলিভিশনের সিইও, সিনিয়র সাংবাদিক জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। এছাড়া আরেকজন অতিথি আছেন, আমরা পরবর্তীতে উনি আসার পর পরিচয় করিয়ে দেব। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জেনে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এজন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। সারা দেশে চলছে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি। সব ধরনের যান চলাচলে বাধা, যাত্রী দুর্ভোগ চরমে, পুলিশের গাড়িতে আগুন, সাংবাদিক লাঞ্ছিত। ধর্মঘটে স্বেচ্ছা অবসর বললেন নৌমন্ত্রী। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। জুন থেকে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সরকারের সিদ্ধান্তের উপর হাইকোর্টের স্থগিতাদেশ। রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার দায়ে জেএমবির ৫ জনের ফাঁসির আদেশ, একজন বেকসুর খালাস। এবং শেষ হলো প্রাণের উৎসব অমর ২১শে গ্রন্থমেলা। প্রতীক্ষা আরও ১ বছরের। মাস জুড়ে বিক্রি হলো প্রায় ৬৫ কোটি টাকার বই। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের যে বিষয়টি আমরা দর্শকদের জানিয়ে রাখি, এই বিষয়টি আমরা গতকালই ঠিক করেছিলাম, প্রবাসী কল্যাণ। কিন্তু আজকের বুলবুল ভাই, আমি একটু বলে নিচ্ছি, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। কিন্তু আজকের যে বিষয়টি একটি আছে যে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি, আমরা এখন পর্যন্ত সারা বাংলাদেশ জুড়ে এর প্রভাব দেখছি। এটা নিয়ে আমরা সামান্য আলোচনা করি। এটা নিয়ে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনার আশা রাখি। তবে আমরা একটু আলোচনা করি। যেমন আজকে আমরা আলোচনা শুরু করার আগে, এখানে আসার আগে আমরা বলছিলাম যে কি অবস্থা আমরা দেখে এসেছি, সারা দেশ থেকে একই চিত্র। আমরা আপনার সাথে একটু বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আজকে নৌমন্ত্রী এই পরিবহন শ্রমিকদের কর্মবিরতি নিয়ে বিষয়টিকে উনি বলেছেন যে স্বেচ্ছা অবসর। আমরা জানি উনি এই পরিবহন শ্রমিকদের কার্যকরী সভাপতি পরিবহন শ্রমিক ইউনিয়নের। ওনার মুখ থেকে এই কথাটি এসছে। এই কথাটি দেখে নিয়ে আমি আপনার কাছ থেকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা মূল প্রবাসী কল্যাণ বিষয়টিকে নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখে নিই সেই বিষয়টি। ধর্মঘট নাই, এখানে তো স্বেচ্ছায় অবসর নিচ্ছে শ্রমিকরা, কোনো ধর্মঘট ডাকে নাই তারা। দুর্ভোগের ঘটনা ঘটছে, এখানে কোনো ধর্মঘট কেউ ডাকে নাই। যেটা জানা গেছে সেটা হলো শ্রমিকরা অবসর নিচ্ছে, তারা কাজ করবে। বুলবুল ভাই, কি বলবেন আপনি যে শ্রমিকরা অবসর নিচ্ছে? উনি বললেন আসলেই বলার কিছু নাই। মানে একজন রাষ্ট্রের মন্ত্রী দেশের জনগণকে যদি এতটা বোকা মনে করেন যে কেউ ধর্মঘট ডাকে নেই আর সারা দেশের সমস্ত গণপরিবহন বন্ধ হয়ে গেল, দেশের মানুষকে তো এতটা বোকা মনে করেন। আমরা সন্ধ্যা পর্যন্ত দেখেছি বিভিন্ন টার্মিনালে শ্রমিকরা অপেক্ষা করছে যে তারা উপরে সিগন্যাল পেলেই, মানে তাদের নেতাদের সিগন্যাল পেলেই তারা গাড়ি নিয়ে বের হবে, কারণ তারা তো আজকে রোজ পাবে না। তারা তো অবসর শুধু নেয় না, এটা যেমন অসত্যি। তারা, আপনি একটু আগে যখন শিরোনাম পড়ছিলেন, আপনার টেলিভিশনে গাড়ি ভাঙচুর করেছে তারা মাঠে আছে সক্রিয়ভাবে। গত একদিন আগে তারা উত্তরাঞ্চলের 12টি জেলায় ধর্মঘট করেছিল। আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই যে এই মন্ত্রীকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিনি কার পক্ষে কাজ করবেন। তিনি কি সরকারের মন্ত্রী হিসেবে, রাষ্ট্রের মন্ত্রী হিসেবে, জনগণের সরকারের মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করবেন, নাকি পরিবহন শ্রমিক নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। এখন সারা দেশের মানুষ যেভাবে অঘোষিত এই ধর্মঘটের কারণে নাকাল হচ্ছে, যে কষ্ট। এখন রাত্র 10টা বাজে, আপনি ঢাকার শহরের মোড়ে মোড়ে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, পাবলিক ট্রান্সপোর্ট নাই। একই অবস্থা দেশের সর্বত্র একই অবস্থা। এবং হঠাৎ করে এই ঘটনার ফলে আপনার সারা দেশ জুড়ে যে কানেক্টিভিটি, সে কানেক্টিভিটি নষ্ট হয়ে গেছে। আর তিনি বলছেন যে আমরা কোনো ধর্মঘট ডাকি নাই, কেউ ধর্মঘট ডাকে নেই। জানা গেছে যে
এইগুলি মানুষের সঙ্গে তো এক ধরনের তামাশা। তামাশা, এবং এটি আমার আমার বাংলা ভাষায় অনেক খারাপ শব্দ ব্যবহার করা সম্ভব। এটা একটা আনুষ্ঠানিক মিটিং, মানে বৈঠক, টক শো বলে হয়তো সেগুলি বলা যাচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু বলছে সেই কথাগুলি। মানুষ কিন্তু রাজপথে সরকারের এক মন্ত্রী বলছেন, জনাব ওবায়দুল কাদের বলছেন যে আমরা অনুরোধ জানিয়েছি ধর্মঘট প্রত্যাহার করার জন্য, আরেক মন্ত্রী বলছেন কোনো না, ধর্মঘট আমি আরেকটা জিনিস আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে কিন্তু হরতাল হলো গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদে। আমরা দেখি শাহবাগ মোড় সারা বাংলাদেশের মধ্যে হরতাল ছিল শুধু ঢাকা শহরে, সারা ঢাকা শহরের মধ্যে শুধু শাহবাগ মোড়ে তারা অবরোধ দিয়েছিল বাম সংগঠনগুলো। সেখান থেকে সরানোর জন্য পুলিশ গরম পানি ছুড়েছে, কাঁদানে গ্যাস ছুড়েছে, লাঠিচার্জ করেছে, 10-11 জন গ্রেপ্তারও করেছে। পুলিশের কথা হচ্ছে তারা আমাদের উপর আক্রমণ করেছে তারা রাস্তা পরিষ্কার করতে গিয়ে। শাহবাগ মোড়ের রাস্তা পরিষ্কার করতে গিয়ে এত ঘটনা, কিন্তু সারা বাংলাদেশ যারা অচল করে দিল তাদের ব্যাপারে তো আমি আপনার ওইভাবেই তাল মিলিয়ে বলতে চাই যে সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করলো, আপনার শাহবাগে একটু নৈরাজ্যের কথা বলেই তো এই ঘটনাগুলি ঘটালো আমাদের পুলিশ, কিন্তু সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করছে তাদের সম্পর্কে পুলিশ কি গ্রহণ করলো, আমি পুলিশের কি ব্যবস্থা হলো। আরেকটি কথা বলতে চাই, তারা এই স্বেচ্ছা অবসরী বলেন, ধর্মঘটই বলেন, তারা করলো একটা আদালতের রায়ের বিরুদ্ধে। আমাদের আদালত কেন কথা বলবো না? আদালতের একটা রায়ের বিরুদ্ধে যদি কেউ এরকম জন দুর্ভোগকে বাড়িয়ে দিয়ে ধর্মঘট করে, তাহলে এটাকে আদালত অবমাননার মধ্যে পড়ে না? আমরা তো অনেক ক্ষেত্রে দেখেছি আদালত সদপ্রণোদিত হয়ে অনেক কিছুর ব্যাপারে, এবং এটা তো আদালতকেও অবমাননা করা হচ্ছে যে আদালত একটি রায় দিয়েছে যেটা আইনমন্ত্রী যথার্থ বলেছেন যে আপনারা আইনি লড়াইয়ের মধ্যে আসেন, যদি আইনি লড়াই সে উচ্চ আদালত থেকে মুক্তি পায় তাতে কিছু যায় আসে না, কিন্তু একটি আইনি সিদ্ধান্ত হয়েছে তার বিরুদ্ধে আপনারা জনগণকে জিম্মি করে যে কাজটি করলেন, এটা তো আদালত অবমাননার পর্যায়ে পড়ে। কাজে আমি সুনির্দিষ্টভাবে এই মন্ত্রী সম্পর্কে অনেক কথা বলা হয়েছে, এবং তার এই যে তারেক মাসুদ এবং মিশুক মনিরের হত্যার সময় তিনি যে মন্তব্য করেছিলেন, তারপর তার সম্পর্কে যা বলা হয়েছে, আমার মনে হয় যে এটি তিনি নিজে যদি তিনি অনুধাবন করতে পারেন যে তার সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশনটা কি, এবং আজকে যে একেবারে অমানবিক মন্তব্যটি কিন্তু তিনি করলেন, তামাশা করার মতো একটা মন্তব্যটি করলেন, এই মন্তব্যটি তার প্রত্যাহার করা উচিত, এবং তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি পরিবহন শ্রমিকদের পক্ষে থাকবেন নাকি রাষ্ট্রের মন্ত্রী হিসেবে রাষ্ট্রের জনগণের পক্ষে থাকবেন। আরেকটি কথা বলি, মানুষ আজকে সারা রাজপথে এই কথাটি বলছে যে একজন পরিবহন শ্রমিক নেতা মন্ত্রী হিসেবে পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারে বসে যে কাজটি করছেন, তাহলে মানুষের পক্ষের মন্ত্রীরা কি করছেন? মানুষের পক্ষে বাকি মন্ত্রীরা তো নিশ্চয়ই মানুষের পক্ষে, তারা সংসদে কথা বলেন, জনসভায় কথা বলেন, তো তারা কোথায়? তো একজন পরিবহন শ্রমিক মন্ত্রী সারা দেশকে অচল করে দিবেন, আর মানুষের পক্ষের কোনো যাচ্ছে কার উপরে? সরকারের উপরে যাচ্ছে, এবং সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। কাজে সরকারকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তিনি যদি পরিবহন শ্রমিক হতে চান, নেতা হতে চান, তাকে পরিবহন শ্রমিকের কাতারে ঠেলে দেওয়া উচিত। কারণ রাষ্ট্রের মন্ত্রী হবেন, আর রাষ্ট্রের মানুষের দুঃখ কষ্টের সময় তিনি বলবেন যে আমরা ধর্মঘটরে যে শ্রমিকরা অবসরে গিয়েছে, তিনি যে বাস চালান, সেই বাস শ্রমিকদের কয়দিন তিনি অবসর দেন, তাদের শ্রমিক ফেডারেশন কয়দিন তাদেরকে অবসর দেয়। কাজে এটি একটি একেবারেই পরিহাসমূলক একটি মন্তব্য। আমি মনে করি সাধারণ মানুষ যে কি পরিমাণে ক্ষুব্ধ, এই ক্ষুব্ধতার নজিরটি সরকার অনুধাবন করবেন। সরকারের কোনো মন্ত্রীর কারণে যদি এটি হয়ে থাকে, সরকারকে সেই মন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত আমরা দর্শক জানিয়ে রাখি যে আমরা এই বিষয়ে আমরা আশা করছি এই বিষয়ে এই যে অযৌক্তিক পরিবহন ধর্মঘট, অযৌক্তিক চাপিয়ে দেওয়া ধর্মঘট, যেটাকে আমাদের একজন মন্ত্রী বলছেন স্বেচ্ছা অবসর, আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই বিষয়ে আমরা আগামীকাল আমরা আমাদের সম্পাদকীয় অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব, এবং এই বিষয়ে আপনাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আমরা আগামীকাল নিব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি প্রবাসী কল্যাণ, কারণ এই বিষয়টি আমরা গতকালই ঠিক করে রেখেছিলাম, তো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। আমাদের মাঝখানে এখন যোগ দিয়েছেন, আমরা বলেছিলাম আরেকজন অতিথি আছেন, আমাদের আরেকজন অতিথিকে পরিচয় করিয়ে দিই। রয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব জাবেদ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা আপনার আসার আগে আমরা আলোচনা করছিলাম আজকে যে পরিবহন ধর্মঘট বা চাপিয়ে দেওয়া ধর্মঘট নিয়ে, সেটা নিয়ে আলোচনা শেষ করলাম। আমরা এখন আমাদের মূল বিষয়ে চলে যাই, প্রবাসী কল্যাণ। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমাদের এখানে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার মহাসচিব আছেন। আমরা জানি যে গত বছরের নভেম্বরে একটি সম্মেলন হয়েছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে। সেখানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়েছিলেন মালয়েশিয়ায়। এখানে
আইবার পক্ষ থেকে এবং একটা কুয়ালালামপুর ঘোষণা 23 দফা কুয়ালালামপুর ঘোষণা করা হয়েছিল সর্বসম্মতভাবে, সেখানে গৃহীত হয়েছিল এবং তা কাজ করার জন্য একসাথে কাজ করার জন্য একটা অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। আমি জানতে চাইব প্রথমেই যে এই 23 দফার ব্যাপারে আপনাদের মানে বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থান কি, সরকার কি 23 দফার নিয়ে কোনো কাজ করছে কিনা বা হচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের তো 1 কোটি মানুষ, প্রায় 1 কোটি মানুষ এখন বিভিন্ন জায়গায় আছে পৃথিবীর বিভিন্ন দেশে। মালয়েশিয়াতেও একটা বড় সংখ্যায় প্রায় 6-7 লক্ষ মানুষ আমাদের এখানে আছে। তো ওদের মধ্যে একটা কি বলে আপনার অ্যাসোসিয়েশন হতে পারে, ওখানে সম্মেলন হতে পারে, অনেক ধরনের। অ্যাকচুয়ালি এগুলো খুব ফর্মালি যে আমাদের কাছে আসে, খুবই আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসে এই সমস্ত দাবিগুলো বা এই সমস্ত। এখানে আপনাকে ইন্টারাপ্ট করি, মালয়েশিয়া যে সম্মেলনের কথা তিনি বললেন, এটা মালয়েশিয়া যারা বসবাস করেন তারা না, আমেরিকা থেকে এসেছিল, অস্ট্রেলিয়া থেকে এসেছিল তাদের কনফারেন্স, এবং আপনার কাছে আসা উচিত এই কারণের জন্য যে ওই অনুষ্ঠানের হাই উদ্বোধনী কমিশনার এবং উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে মাননীয় হাই কমিশনার উপস্থিত ছিলেন। না, খুবই স্বাভাবিক, থাকতে পারেন এগুলো। তো এই ধরনের একটা সম্মেলন হয়তো বা হয়েছে, সেটা আমার নলেজে নাই। তবে এই ধরনের সম্মেলনগুলোকে আমরা স্বাগত জানাই। আমরা এই সম্মেলনগুলোকে স্বাগত জানাই। এখানে আসলে আমরা তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ওয়ার্কারদের অধিকারের ব্যাপারটা, অ্যাসোসিয়েশন যখন করা হয় তখন অধিকার নিশ্চিত করবার কথা বলা হয়, তাদের নিরাপত্তার কথা বলা হয়। এইসব জায়গাগুলিতে আমাদের বরাবরই সমর্থন থাকে। জি, মানে এটা আপনার কথায় আমরা বুঝতে পারছি যে ওইখানে যেটা হয়েছিল সেটা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছেনি আমাদের কাছে বা আমি ফরমালি যদিও ওইখানে হাই কমিশনার উপস্থিত ছিলেন, ওইখানে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার মন্ত্রী, পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী, এবং বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশে হাই কমিশনার। তো হাই কমিশনার ওইখানে প্রতিনিধিত্ব করেন সরকারের, উনি এখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সেটা পৌঁছে দিবেন, তো সেটা পৌঁছেনি। আমার কাছে এরকম knowledge নাই। জনাব কাজী এনায়েতুল্লাহ, আপনি কি বলবেন? মানে আপনাদের যে বিষয়টি 23 দফার, যে এখানে অনেক কিছু ছিল, দ্বৈত নাগরিকত্ব আইন নিয়ে ছিল, প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা ছিল, প্রবাসীরা যে আমাদের হাই কমিশন এবং দূতাবাসগুলোতে যে নানা সমস্যার সম্মুখীন হয়, পাসপোর্ট রিনিউ করা, নানা ধরনের কাজ থাকে, সেই বিষয়গুলো আপনার 23 দফাতে তুলে এনেছিলেন যে এই জিনিসগুলি সমাধান করা দরকার। তো বোঝাই যাচ্ছে যে মানে পৌঁছেনি। কি বলবেন আপনি এই বিষয়ে? ধন্যবাদ এই সম্মেলনের ব্যাপারে আলোচনা করার জন্য। কারণ এটা ছিল এই প্রথম ফার্স্ট বাংলাদেশ গ্লোবাল সামিট মালয়েশিয়া। 19-20 নভেম্বর আমরা 2016 সালে এই মালয়েশিয়ায় অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত এই সম্মেলন। এই সম্মেলনে ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 600 মানুষ। বিভিন্ন ধরনের কার্যক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ওনারা নিয়োজিত আছেন। আমাদের মধ্যে মত বিনিময় হয়েছে। বাংলাদেশ থেকে অনেক ডেলিগেট গিয়েছিলেন, আমাদের অনেক মিডিয়া ব্যক্তিত্ব ওখানে ছিলেন, অনেক গণ্যমান্য অতিথি ছিলেন, এবং জিনিসটা অনেক বড় ধরনের প্রচারণাও ছিল। যাই হোক, অ্যাকচুয়ালি কোনো কিছুই শেষ বলে কিছু নেই। আমি মনে করি আপনাদের চেষ্টাটা জি অব্যাহত থাকবে। আমার চেষ্টা, আমরা মনে করি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, প্রবাসীদের ব্যাপারে আমাদের যেই সব ইনস্টিটিউশন দেশে আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, আমরা আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, একটা বিশেষ সহযোগিতার মাধ্যমে আমাদের যে সুযোগ সুবিধা অসুবিধা বলেন বা যে কোনো পর্যায়ে আমাদের যে সকল জিনিস দরকার বা হওয়া উচিত বা আমরা যেটা মনে করি সেসব ব্যাপারে একসঙ্গে কাজ করার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। অতএব আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা এইসব সাবজেক্টে কনসার্ন বাংলাদেশে আছেন, নিশ্চয়ই আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করব। আমি বুলভাইকে বলি, আমরা মিডিয়া তো দৃষ্টি আকর্ষণ করতে পারিনি মন্ত্রণালয়ে। আমরা মিডিয়াতে তখন মালয়েশিয়ার সেটা নিয়ে আমি যতদূর জানি প্রায় প্রত্যেকটা টেলিভিশনে ব্যাপক প্রচার হয়েছে এই বিষয়টি, কিন্তু সরকারের দৃষ্টি আকর্ষণ কিন্তু করতে পারেনি। হয়তো কোনো কারণে কমিউনিকেশন গ্যাপ হয়েছে। আজকে যেহেতু সরকারের পক্ষ থেকে একজন আছেন, আমি যেটা বলতে চাই একটু মানে বোঝার জন্য, যে আমরা সাধারণত 2 ধরনের প্রবাসী দেখি। এক ধরনের প্রবাসী যারা রিমিটেন্স পাঠায়, আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিতে যারা আছেন, মালয়েশিয়াতেও যারা আছেন, যারা রিমিটেন্স পাঠায় এবং তাদের রিমিটেন্স পাঠানোর যোগ্যতাটাই বড় যোগ্যতা, এবং তারা আমাদের দক্ষ শ্রম জনশক্তি এবং আমাদের অর্থনীতিতে একটা বড় সহায়ক ভূমিকা রাখেন। আর ইউরোপ, আমেরিকা, নর্থ আমেরিকা জুড়ে যে আরো বিশাল অস্ট্রেলিয়া জুড়ে যে বাঙালি আছেন, তাদের মধ্যে আরেকটা হচ্ছে ডায়াসপোরা,
যারা সেখানে মানে স্থায়ী বসত গড়েছেন, তারা সেখানে ব্যবসা করেন, তারা সেখানে মেইন স্ট্রিম পলিটিক্সও করেন, মেইন স্ট্রিম ধারার সঙ্গে তারা থাকেন, তারাও রেমিটেন্স পাঠান, সেটা একটা মুখ্য জিনিস। তার চাইতে বড় হচ্ছে যে তাদের একটা নিজস্ব স্কিল ডেভেলপ হয়েছে। এখন বাংলাদেশ হিসেবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমরা একদিকে মিডল ইস্টে যারা গেছে তারা চাকরি শেষ হলে ফেরত আসবে, তারা রেমিটেন্স পাঠায়, এই জন্য তাদের জন্য কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাদের এক ধরনের সমস্যা আছে। আবার ধরুন ইউরোপ আমেরিকা যারা আছেন, আমাদের শিক্ষিত দক্ষ জনশক্তি, তারা বিশেষজ্ঞ এবং নতুন জেনারেশনে অনেক খুব কৃতি প্রবাসী আছেন যারা ওই দেশেই খুব বিখ্যাত হয়েছেন এবং তারা অবদান রেখে চলেছেন। আমরা যেটা বলতে চাই যে প্রবাসী কল্যাণের কথা যখন বলেছে, তাদের কল্যাণের চাইতে তাদের কাছ থেকে আমরা কি কল্যাণ বাংলাদেশ নিতে পারি। বাংলাদেশের দৃষ্টিভঙ্গিটা হবে যে আমরা এক দলের কাছ থেকে আমরা রেমিটেন্স নিচ্ছি, এটা হলো অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতার দিক। তারা দক্ষ বা অদক্ষ শ্রম জনশক্তি, তারা একটি পর্যায়ে বাংলাদেশে ফিরে আসবেন। আরেক দলের কাছে তো আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়, হ্যাঁ, কিন্তু যে বিনিয়োগ চাওয়া হয়। এবং শুধু তাই না, শুধুমাত্র তারা যে দেশে এসেই করবেন তা না, ওইসব দেশেও তারা কিন্তু লবিস্ট হিসেবে কাজ করতে পারেন। কারণ এই যে আইবার কথা যে আপনি বললেন, যে আইবা একটা অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনে, তার মানে হচ্ছে আমাদের বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে আছে, যারা শুধুমাত্র যে ওইখানে নিজেরা ভালোভাবে আছেন তা না, ওইখানে বাংলাদেশের মর্যাদাকে তুলে ধরছেন। আইবার যদ্দূর আমি জানি যে তারা ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের পক্ষে লবিং করেন, তারা বিভিন্ন পার্লামেন্টে যে আমাদের বাংলাদেশি যারা নির্বাচিত হয়েছেন সেখানে লবিং করেন। কাজে তাদের কতগুলি ভিন্নতর সমস্যা আছে, যে তারা বাংলাদেশকে নিয়ে তাদের প্রজন্ম ভাবছে, তাদের পরবর্তী প্রজন্ম, যেটি আপনি হয়তো একটি পর্যায়ে আলোচনায় আসবেন যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি তারা কিভাবে দেখেন, তারপর এইরকম কিছু সমস্যা আছে। কাজে আমার যেটা ধারণা যে আমরা এই প্রবাসী কল্যাণের ব্যাপারে দুই রকম ভাবে চিন্তা করতে হবে। একটি হচ্ছে যে যারা রেমিটেন্স পাঠান তাদের কল্যাণের কথা, আবার আরেকটি হচ্ছে যে যারা সেখানে স্থায়ী বসত গড়ে আছেন তাদের স্কিলটাকে নিয়ে আমরা বাংলাদেশে উপকৃত হতে পারি কিনা, সেই স্কিলটিকে অভ্যন্তরীণভাবে যেন ব্যবহার করতে পারি। পাশাপাশি তারা যেসব অঞ্চলে বসবাস করেন সেখানে তারা আমাদের বাংলাদেশের লবিস্ট হিসেবে কাজ করতে পারেন কিনা। কাজে এটার দৃষ্টিভঙ্গিও তো পরিবর্তন হওয়া জরুরি বলে আমি মনে করি। জি, আমি জনাব জাভেদের কাছে আসার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ফোরকান, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি বলেন। যে আমরা মিডল ইস্টে থাকি, এখন মালয়েশিয়াতে তো শ্রমিক ইউনিয়ন নিয়ে কাজ করার মতো সুযোগ সুবিধা আছে। এখন মিডল ইস্টে যে রাজতন্ত্রের কারণে ওখানে কোনো শ্রমিক ইউনিয়ন করা যায় না বা বলাও যায় না। সুতরাং বাংলাদেশের যে এমবাসি গুলো আছে, শ্রমিক কল্যাণের ব্যাপারে ওনাদের একটু সমস্যা, কোঅপারেটিভ একটু কম। ধন্যবাদ, আপনার কথা বুঝতে পেরেছি, যেটা আমরা আলোচনা করছিলাম। এবং এই 23 দফাতে কিন্তু এই বিষয়টি আছে। 23 দফাতে এই বিষয়টি খুব স্পষ্টভাবেই আছে যে দূতাবাস, হাই কমিশন, কনসুলেটগুলোকে সক্ষম করে তোলা। আপনারা খুব ভদ্রভাবে বলেছেন সক্ষম করে তোলা। আমরা সেই দূতাবাস বা হাই কমিশনে অনিয়মের কথা শুনি, দুর্নীতির কথা শুনি, পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রবাসী যেখানে যারা আছেন, প্রবাসী আমাদের শ্রমিক ভাইরা আছেন, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে নানা রকম অনিয়মের আশ্রয়ের পথে যেতে হয়। তো এই কথাটাই এই দর্শক বললেন, কি বলবেন আপনি এই বিষয়ে? এখানটা উনি যে প্রথমে যে কথাটি বললেন যে মালয়েশিয়ায় ওইরকম ট্রেড ইউনিয়ন করবার একটা এখতিয়ার ওদের আছে বা ওই সমস্ত সমিতি করে, যেটা মিডল ইস্টে করে না। মিডল ইস্টে এখন মধ্যপ্রাচ্যে হয়তো এগুলো অ্যালাউ করে না, বিধায় ওখানে করবার সুযোগটা নাই। আর আমরা যেটা বলা হচ্ছে যে আমাদের এম্বাসি থেকে কোঅপারেশনটা কম। আসলে হয় কি যে দেখেন, কিছু কিছু দেশে এত বেশি সংখ্যায় আমাদের প্রবাসী কর্মী রয়েছে। যেমন আপনি সৌদি আরবের কথাই যদি চিন্তা করেন, সেখানে প্রায় 14-15 লক্ষ। তারপরে যে সমস্ত জায়গাগুলিতে আমাদের আসলে সংখ্যা অনেক বেশি, এখানে আমাদের খুবই ছোট্ট একটা পরিসর, 4-5 জনকে নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। আমাদের এম্বাসিতে বা লেবার উইং এ 4-5 জনের বেশি কর্মচারী থাকে না, এবং সবাইকে একসঙ্গে অ্যাটেন্ড করাও মুশকিল হয়ে যায়। এখানে একটা সীমাবদ্ধতা আছে। এখানে কি এই জিনিসটা আপনাদের তরফ থেকে এই জিনিসটা যাওয়া উচিত না, যে আমরা বলে থাকি যে আমাদের প্রধান অর্থনীতির 3 ভিত্তির একটা ভিত্তি হচ্ছে ফরেন রেমিটেন্স, তো সেই রেমিটেন্সের মেজর অংশটা সৌদি আরব বা মিডল ইস্ট থেকে আসছে। তো সেইখানেও যদি আপনি যদি মানে ইউরোপের কোনো দেশে 4 জন থাকে, সৌদি আরবেও 4 জন থাকবে, দুবাইও 4 জন থাকবে, এই জিনিসটা কি কাম্য না? এটাকে আপনি যেভাবে বলছেন যে আসলে যেখানে শ্রমঘন যেসব জায়গাগুলিতে যেখানে আমাদের শ্রমিক বেশি আছে আর যেখানে শ্রমিক কম, অবশ্যই এক তারতম্য আছে একটা।
তারতম্য আছে। আমাদের যে লেবার ডিপ্লোমেট যেখানে দেই, যেখানে বেশি আমাদের কর্মচারী কাজ করে, আমাদের শ্রমিকরা আছে, সেখানে বেশি সংখ্যায় আছে, তারপরে এত বেশি না যে আমরা সবাইকে একসঙ্গে অ্যাটেন্ড করতে পারি। এটা একটা সীমাবদ্ধতা আমাদের আছে। এবং এগুলা আগে যেমনটা ছিল তার চেয়ে কিন্তু সংখ্যা অনেক বেড়েছে। আগে আমার জেদ্দায় বলেন, তারপরে আপনি রিয়াদে বলেন, যেখানে 2-3 লোক কাজ করতো, সেখানে এখন 8-10 করে কাজ করছে। এটা বাড়ানো হচ্ছে। তারপরে আমাদের মিশনের সংখ্যাও কিন্তু বেড়েছে আপনার। এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আমাদের হাতে আছে, এটা এখন তো আমাদের টোটাল 25টা দেশে 28টা মিশন আছে, এটা 50টায় আমরা উন্নীত করব, এরকমও পরিকল্পনা আমাদের হাতে আছে এবং হচ্ছে, আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। আসলে বিদেশে আপনার এই সমস্ত অফিস খুলবার একটা তো অনেক প্রক্রিয়াগত ব্যাপার আছে, এগুলো করাও হচ্ছে। আমরা চেষ্টা করি আমাদের যারা প্রবাসী ভাই এদেরকে সহযোগিতা করবার একটা আমাদের তো নিরন্তর প্রচেষ্টা আছে এই জায়গাটায়। জি, বুলবুল ভাই, এই বিষয়ে আপনি কি বলবেন, যে মানে সুযোগ সুবিধা বাড়ানোর যে বিষয়টা আমাদের? না, একটি হচ্ছে যে মানে আমি ওনার আলোচনা থেকে যেটি দেখতে পাচ্ছি যে আমাদের মন্ত্রণালয়ের একটা মেইন ফোকাস হচ্ছে শুধুমাত্র যেখান থেকে রেমিটেন্স আসে। আমি জানি না মানে আপনাদের মানে অন্য ইউরোপিয়ান দেশগুলিতে বা নর্থ আমেরিকান কান্ট্রিতে আমাদের যে প্রবাসীরা আছে তাদের কোনো ডেটাবেজ আছে কিনা আমাদের, 1। 2 নম্বর যেটি হচ্ছে যে তাদের যে শুধুমাত্র পাসপোর্ট রিনিউ করার সমস্যা সেরকম না, তারা অনেকেই ওই সব দেশের পাসপোর্টই হোল্ড করেন। তারা মানে এমন না যে বাংলাদেশের পাসপোর্ট সবার আছে এরকম না, কিন্তু তাদের কতগুলো এক্সপার্টাইজ আছে। আমি জানি না আমাদের মন্ত্রণালয়ের বা সরকারের এই যে এই এক্সপার্টাইজ যে আছে, ধরেন সিঙ্গাপুরে একজন ডাক্তার আছেন, অথবা আপনার প্যারিসে একজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছেন হয়তো, মানে তাদের কাছ থেকে এক্সপার্টাইজ নেওয়ার জন্য আমাদের প্রবাসী কোনো মানে পরিকল্পনা বা উদ্যোগ আছে কিনা? জি, আসলে যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, অ্যাকচুয়ালি 2 ধরনের ওয়ার্কার আমরা দেখি, হ্যাঁ, প্রবাসী। একটা হচ্ছে যে আমরা ডায়াসপোরা বলি, আর একটা হচ্ছে শর্ট টার্ম, 2 বছরের জন্য যাচ্ছে আমাদের ওয়ার্কাররা, ফিরে আসছে। এটা ডায়াসপোরা বলতে আমরা যেটা প্র্যাকটিক্যালি বুঝি যে যারা আপনার বাংলাদেশ থেকে গিয়েছে, অনেকদিন ধরে ওখানে কাজকাম করছে, পরিবার পরিজন নিয়ে থাকছে, ছেলে মেয়ে ওখানে জন্ম নিয়েছে, একটা গোষ্ঠী তৈরি হয়েছে, কিন্তু নারীর সঙ্গে সম্পর্কও বিদ্যমান। এই গ্রুপটাকে আমরা ডায়াসপোরা বলি। এবং এরা মোটামুটি আপনার একটা হয়তো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছে, কিংবা আপনার একটা হোয়াইট কালার জবের সঙ্গে জড়িয়ে আছে, বিভিন্ন ধরনের কাজকামের সঙ্গে এরা জড়ানো। আর আমাদের যে আমরা প্রবাসী শ্রমিক যাদেরকে বলি, এরা আপনার 2 বছরের কন্ট্রাক্টে যাচ্ছে, আবার ফিরে আসছে, আবার রিনিউ করছে। হ্যাঁ, রিনিউ করছে এভাবে। তো আমরা আসলে যেমন ইউরোপের কথা যদি বলি, আমি ইউরোপে কিন্তু আমাদের প্রচুর ডায়াসপোরার সংখ্যাটা ইউরোপেই বেশি। আমার ইংল্যান্ডে, তারপরে আপনি আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, আপনি ইটালিতে, এইসব জায়গায় আমি লিস্ট আছে আমার কাছে। আপনার যেমন ইটালিতে আপনি 55,000 মতো আমাদের কর্মী আছে ইটালিতে। আপনি ইউনাইটেড কিংডমে প্রায় আমাদের 8,000-10,000 ডায়াসপোরা পরিবার ওখানে আছে। তো এরকম অনেক আছে ওখানটায়। এখন যে আমরা প্রবাসী কল্যাণ কিভাবে করে থাকি, এটাকেও একটু বুঝতে হবে যে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড যেটা আমাদের, যেটা দিয়ে আমরা আসলে মেইনলি প্রবাসী কল্যাণ করে থাকি, যেখান থেকে অর্থটা ব্যয় করি আমরা, এখানটায় ধরুন যারা স্মার্ট কার্ড নিয়ে যায়, যারা প্রবাসী ওই যে আমাদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফান্ডের চাঁদা দিয়ে যায়, তারা এই সুবিধাটা পেয়ে থাকে। আমরা এতদিন তাই করেছি। এখন আমরা কনসিডারিং দি কন্ট্রিবিউশন অফ দি ডায়াসপোরা, এদের যে কন্ট্রিবিউশন আমাদের সমাজে, এদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে রেমিটেন্স পেয়ে থাকছি, বিপুল পরিমাণে। এবং এদের রেমিটেন্সের ব্যাপারটা চিন্তা করে আমরা এখন চিন্তা করছি মন্ত্রণালয় থেকে যে ওনাদেরকেও আমাদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফান্ডের আওতায় নিয়ে আসা। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার ফান্ডে যে সমস্ত সুবিধাগুলো আমাদের কর্মীরা পায়, প্রবাসগামী কর্মীরা, প্রবাসী কর্মীরা পায়, একই সুবিধা ওনাদেরকে আইনের মাধ্যমে ওনাদেরকে দেওয়ার একটা পরিকল্পনা এবং কাজ চলছে এটার উপর দিয়ে। এটার উপরে আমরা এখন কাজ করে যাচ্ছি। এবং রেমিটেন্স যদি ভাবেন আপনি, আমরা প্রচুর পরিমাণে রেমিটেন্স ওখান থেকে পেয়ে থাকি। আমি তো যদি বলি যে লাস্ট 15-16 আমরা জার্মানি থেকে $26 মিলিয়ন, ইউকে থেকে পেয়েছি আমরা $862 মিলিয়ন, আমরা ইটালি থেকে পেয়েছি $349 মিলিয়ন। গত বছরের কথা বলছি আমি। মানে তাদের কন্ট্রিবিউশন কিন্তু ভেরি হাই। তো আমরা যেহেতু তারা আমাদের কাছ থেকে আমাদের ওয়েলফেয়ার বোর্ডে ওরা কন্ট্রিবিউট করে যায় নাই, তারা মেম্বার হতে পারে নাই, যার কারণে ওরা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে ডায়াসপোরা। এখন এই ডায়াসপোরা গোষ্ঠীর জন্য সুবিধা আমরা সম্প্রসারিত করার একটা পরিকল্পনা চলছে, হয়তো খুব তাড়াতাড়ি সমস্যা দেখবেন আপনি। যে আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার প্রশ্ন হলো, আমি সুদারব থেকে বলছি, রিপন। জি, সচিব মহোদয়ের কাছে, এই যে আমাদের সৌদি আরবে আমরা যে এম্বাসি, বাংলাদেশ এম্বাসি আছে, এরা তো আমাদেরকে যে হয়রানি করে ওইখানে গেলে পাসপোর্টের জন্য,
নতুন বানায় এবং আপনি রেনু করতে যায়, অনেক হয়রানি করে আমাদেরকে। এটা কারণ কি, আর 2 বছর পর পর এটাকে বদলি করে কোনো আইনাতে কোনো সিস্টেম আছে কিনা, তাদেরকে বদলি করা উচিত। বদলিযোগ্য তো চাকরি বটেই, এটা বদলিযোগ্য চাকরি। আমরা যদি ফোন নিতে থাকি এরকম কিন্তু প্রচুর ফোন আসবে, মানে মধ্যপ্রাচ্য থেকে প্রচুর ফোন আসবে। এবং আপনাদেরও তো কথা হয় মধ্যপ্রাচ্য, আপনাদের পরবর্তী যেটা সামিট করার কথা সেটা মধ্যপ্রাচ্যের কোনো দেশে করার কথা আপনারা ভাবছেন, যে যেহেতু ওইখানে শ্রমিকরা অনেক সমস্যায় আছে, সেখানে অ্যাকচুয়ালি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের মধ্যে একজন অতিথি এসেছেন, এইসব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এই প্রথম আমার সুযোগ হলো ওনার সঙ্গে কথা বলার বা এই ব্যাপারে আলোচনা করার। অ্যাকচুয়ালি যে জিনিসটা, যে লিকেজটা আমাদের মধ্যে আছে এখন প্রবাসীদের মধ্যে আর সরকারি বা মন্ত্রণালয়ের মধ্যে, সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো যোগাযোগ নাই। প্রবাসের যে সমস্যার সমাধান সেগুলো কিন্তু যাদের কনসার্ন তাদেরও থাকা দরকার, তাদেরও সেখানে অংশগ্রহণ করা দরকার, তাদের এক্সপার্টিস বা তাদের মতামত আপনাদের শোনা দরকার, এবং কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেই ব্যাপারেও চিন্তা করা দরকার। কারণ এই অ্যাকচুয়ালি প্রবাস জীবন, একদিন আমরা বাংলাদেশে ছিলাম, আজকে আমরা বাইরে থাকি, দেশটা আমাদের দেশে আমাদের অন্তরটা থাকে, আমার দায়িত্ব, আমরা দায়িত্ববোধের অনেক সময় পরিচয় দিই এবং নানাভাবে আমরা দেশের নানা কার্যক্রমে অংশগ্রহণ করি, কিন্তু সেই অনুপাতে যোগাযোগটা হয় না। হ্যাঁ, সেই অনুপাতে এই যোগাযোগটা না হওয়ার আরেকটা উদাহরণ আমরা একেবারে নিকট অতীতে দেখি, যেটা মানে নাগরিকত্ব আইন, দ্বৈত নাগরিকত্ব আইন বিষয়ে একটা আইনের প্রথমে খসড়া মন্ত্রিসভায় পাশ হয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। পরবর্তীতে আমাদের আইনমন্ত্রী একটা বলেছেন যে এটার মধ্যে কিছু আছে। এটা নিয়েও যে আমাদের বিশাল অংশ যে প্রবাসী, তাদের মতামত, প্রতি দেশেই তো প্রত্যেকটা দেশে প্রবাসীদের সংগঠন আছে, তাদের মতামত নেওয়া, নেওয়া, এই বিষয়টি তো একেবারেই হয়নি। সেটাই, এটা একটা এই প্রথম আমরা লক্ষ্য করলাম যে আমরা কতটুকু এ ব্যাপারে উদ্বিগ্ন, সেটা নানা পত্রপত্রিকার পড়ার মাধ্যমে বা বিভিন্ন মিডিয়াতে আসার মাধ্যমে আমরা এই যে একটা খসড়া প্রস্তাব, সরকারি কোনো প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, খসড়া প্রস্তাব, এ নিয়ে আমরা উদ্বিগ্ন। যাই হোক, আজকে সেই আলোচনা চলছে, মন্ত্রী সাহেবের নানা ধরনের প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি, এই ব্যাপারে মিডিয়াও অনেক বড় একটা ভূমিকা পালন করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে আমরা বাইরে থাকি, আমাদের সবসময় সবকিছু বলার সুযোগ হয় না, আমাদের যখন সুযোগ হয় আপনারা আমাদের সেই কথাগুলো বলতে দেন। তো যার ফলে আজকে এটার একটা নতুন দিগন্ত সৃষ্টি হতে যাচ্ছে। হয়তো আমরা আশা করি যে প্রবাসীদের বা দ্বৈত নাগরিকের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ব্যাপার হোক, প্রবাসীদের নিয়েই যেন সবকিছু আলোচনার মাধ্যমে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়, প্রথমত। দ্বিতীয়ত, প্রবাসী মন্ত্রণালয়, যেটা আমরা জানি যে আমরা সবসময় শুনি নানা ধরনের সুযোগ সুবিধার কথা ওনারা বলেন, ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে দেশে আসার আগ পর্যন্ত কত রিক্লেমেশন আমাদের আছে ওখানে, কত লোকজন কত ধরনের হয়রানি হয়। আমার মনে এইসব ব্যাপারগুলো আমি বলি না কারো কোনো দোষ, আমি মনে করি সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে, আমরা আলোচনার মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো আছে আপনাদের মধ্যে সেগুলো পৌঁছে দেয়া, সেই সঙ্গে আমাদের একটা গ্রুপ যেন আপনার সঙ্গে কাজ করতে পারে। আমরা যদি এইভাবে কাজ করি, যারা বিভিন্ন কার্যক্রমে প্রবাসে আছি, সেই সকল সংগঠন বা সেই ধরনের ব্যক্তি যারা এইসব দায়িত্ব নিয়ে থাকেন, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে আপনারা দেখতে পারেন যে কিভাবে ওইখানকার বা এখানকার পারস্পরিক সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, যেগুলোর মাধ্যমে আপনারা প্রমাণ করবেন যে আপনারা যথাযথ আপনার দায়িত্ব পালন করছেন। যেহেতু প্রবাসী মন্ত্রণালয়ে আমার জানা মতে কোনো প্রবাসী নেই, অবশ্যই, অতএব মন্ত্রণালয়ে কোনো প্রবাসী নেই, প্রবাসী কনসার্ন, এটা একটা আশ্চর্যের ব্যাপার। যাই হোক, সেটা আমরা চাই না। আমাদের মধ্যে উপদেষ্টা কমিটি আপনাদের মধ্যে আসতে পারে, আমাদের মধ্যে কিছু লোক থাকতে পারে বিভিন্ন দেশে যাদের এক্সপার্টাইজ আপনাদের সাহায্য করতে পারে, বা এগুলো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যোগাযোগটা বাড়াতে হবে। যে আরেকজন দর্শক আছেন দুবাই, আজকে প্রবাস থেকে কিন্তু ফোন আসছে ভুলভাই বেশি, দুবাই থেকে একজন দর্শক ফোন করেছেন আমাকে জানালো। জি, আমরা প্রশ্নটা শুনি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি দুবাই থেকে বলছি, আমি শাহজাহান, মোহাম্মদ শাহজাহান। জি বলেন। ভাই, আমরা এখন যে দুবাইতে যারা চাকরি করতেছি বাঙালি, হ্যাঁ, আমরা যে চাকরি করতেছি, আমাদের কোম্পানি যারা আছে, এখন আমাদের কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, সব কোম্পানির লোক অন্য কোম্পানি যাইতে পারে, কিন্তু আমরা কোনো ট্রান্সফার করতে দিচ্ছে না। এখন আমরা কি কোনো ট্রান্সফারের কোনো আসলে সুযোগ সুবিধা আসতে পারবো কিনা, মানে যদি একটু দেখতো। ধন্যবাদ। এখানে আপনার কাছে প্রশ্নগুলো আসছে। না, ধন্যবাদ আসলে শাহজাহান ভাই আপনাকে। আসলে এই যে দুবাই বা ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই, এই একটা মার্কেট যেখানে আমাদের একটু অসুবিধা, যে ওখানে আমাদের কর্মীদের এখন নতুন করে কেউ যেতেও পারছে না,
এবং আমাদের যে সমস্ত কর্মীরা বহুদিন ধরে ওখানে আছেন তারা আপনার তাদের যে মানে ইন্টারনাল মোবিলিটি যেটাকে বলি আমরা, যে এক কোম্পানি থেকে আরেক জায়গায় সুইচ ওভার করা, এটাও করতে পারছেন না। তো এই কাজটা এইটা আমরা আসলে দূর করবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা আছে এবং আমরা খুবই কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি ইনশাল্লাহ বলতে পারি আমরা, যে ইউএই গভর্নমেন্টের সঙ্গে আমাদের খুবই কার্যকর নেগোসিয়েশন চলছে এবং তারা কিছুদিন আগেই আপনার ওখান থেকে একটা টেকনিক্যাল টিম বাংলাদেশের যে ফেসিলিটিস গুলো, আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমরা কি ট্রেনিং দেই, আমাদের মাইগ্রেশন ম্যানেজমেন্ট আমরা কিভাবে করে থাকি, কিভাবে আমরা অ্যান্টিসিডেন্ট চেক করে থাকি আমাদের কর্মীদের, এগুলো সব কিছু সম্পর্কে ধারণা নিয়ে গেছে। এবং যতদূর আমি জানি যে যে কমিটি এখানে এসেছিল, যে টিম এখানে এসেছিল, দে হ্যাভ সাবমিটেড এ রিপোর্ট ইন ফেভার অফ বাংলাদেশ। আমার কাছে যেটা মনে হয়েছে, এই তথ্যটা আমার কাছে আছে এবং আমি মনে করি যে এই মার্কেটটা হয়তো সহসাই খুলে যাবে। সেক্ষেত্রে সাধারণ ভাইদের যে প্রবলেম, যে কথাটি বললেন, এটাও দূর হবে। তবে ইউএইতে আমি যতদূর জানি যে আমাদের স্কিল নিয়ে তাদের খুব মেজর প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে যে আমাদের প্রতিবেশী কিছু দেশের শ্রমিকদের কারণে বা তাদের ট্র্যাপের মধ্যে পড়ে আমাদের অনেক বাংলাদেশি নানা অপরাধে জড়িয়ে পড়ে এবং ইউএই বিশেষ করে আবুধাবি এবং দুবাই গভর্নমেন্টের খুব মেজর কনসার্ন হলো যে বাংলাদেশিদের অনেককে অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন ইউএই সফর করেন তখন আমরা সাইডলাইনে যখন এদের সঙ্গে কথা বলি তখন কিন্তু এই সমস্যাটা প্রকটভাবে দেখা দিয়েছে। আবার উল্টা দিকে কিন্তু দুবাইতে বাংলাদেশি মেয়ের কৃতিত্বের জন্য এক শেখ পরিবারের ছেলে মেয়ে বেঁচে গেছে, সেই মহিলা মারা গেছে, তার জন্য কিন্তু স্কুল বানিয়ে দেওয়ার জন্য দুবাই পক্ষ থেকে এসে লোকজন এসেছিলেন। কিন্তু আমি একটু শুধুমাত্র আপনাদের লিঙ্ক করার জন্য বলি যে কাজী এনায়েতুল্লাহ একটি সুনির্দিষ্ট কথা বলেছেন। যেমন ধরেন বাংলাদেশে এনআরবি ব্যাংক হচ্ছে, আমরা প্রবাসী ডায়াসপোরাদের একটা বড় আলোচনার মধ্যে হচ্ছে সেখানে প্রকৃত ব্যবসায়ীরা নাই। এনআরবি ব্যাংক যখন প্রতিষ্ঠিত করা হয় প্রকৃত এনআরবিরা আসতে পারে না, এখানে পলিটিক্যাল যারা বেনিফিশিয়ারি তারা দে টুক দ্য অ্যাডভান্টেজ। 1 2 নম্বর যেটি হচ্ছে যে এতগুলি ইকোনমিক জোন হচ্ছে, আমাদের সরকার বা প্রবাসী মন্ত্রণালয় কি বলতে পারে না যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি ইকোনমিক জোন শুধুমাত্র ডায়াসপোরাদের জন্য দেবো? কারণ ডায়াসপোরা দেহ মানে আপনি যে জার্মানি রেমিটেন্সের অ্যামাউন্ট বললেন, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তো এটি কি আপনাদের মন্ত্রণালয় থেকে কোনো প্রস্তাব হতে পারে? তাহলে ধরেন যারা এই ধরনের সংগঠন করে, আইএবার মতো সংগঠন করে, তাদেরকে আপনারা পার্টনার করতে পারেন যে ঠিক আছে ভাই আপনারা ক্যাম্পেইনের পার্টনার হন, এই যেখান থেকে প্লট নিতে পারেন, এখানে ইন্ডাস্ট্রি করতে পারেন, এখানে বিনিয়োগ করতে পারেন। এই লিঙ্কেজটা কিভাবে হতে পারে? মানে আমি এটা যে আমাদের তো আসলে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড যেটা অ্যাকচুয়ালি আমাদের সরাসরি কল্যাণ নিয়ে কাজ করে আমাদের প্রবাসী ভাইদের, প্রবাসী কর্মীদের। তো এটারও কোনো একটা আইন ছিল না এতদিন, আমাদের একটা বিধিবিধান দিয়ে পরিচালিত সুনির্দিষ্ট কোনো আইন ছিল না। একটা আইন কিন্তু আইনের খসড়া আমরা তৈরি করে ফেলেছি এখানটায়, যে বোর্ডের মেম্বার হিসেবে আমরা প্রবাসী কর্মীদেরকে রাখার চেষ্টা করছি এখানটায়, যাতে করে আপনার ওনারা যে মান্থলি যখন মিটিং হয় বা বাই মান্থলি মিটিং হয় সেখানে প্রবাসী কর্মীরা ওদের যে বিষয়গুলো সেগুলো মিটিংয়ে উপস্থাপন করতে পারবে এবং সরকারের নলেজে আনতে পারবে, সেই সুযোগটাও রাখা হচ্ছে। আপনার আইনটা এখন অ্যাকচুয়ালি এটা প্রসেসে আছে। এই আর দ্বৈত নাগরিকত্ব আইন নিয়ে যে বিষয়টি আছে, এই বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোন সাজেশন আছে কি না, নাকি সেটা আইন মন্ত্রণালয়ের উপরে ছেড়ে দিয়েছে? যেহেতু আপনার প্রবাসী কল্যাণ নিয়ে কাজ করেন, আপনাদেরও তো একটা বলার আছে যে হ্যাঁ এটা এই হওয়া উচিত, এই হওয়া উচিত। আমরা আসলে আমি আজকে যখন আপনার এই যে বার্তাটা পেয়েছি যে এই বিষয় নিয়ে আলোচনা হবে, আমি চেক করেছি মিনিস্ট্রিতে যে এরকম ভাবে আসলে কোন আইনের খসড়া তো মতামতের জন্য পাঠানো হয়, এটা একটা রেওয়াজ আমাদের প্রত্যেকটা মিনিস্ট্রি যখন আপনার আইন তৈরি করে আইনের খসড়া মতামতের জন্য পাঠিয়ে দেওয়া হয়, এটা অনলাইনে দিয়ে দেওয়া হয়। তো আমার এখানে কিন্তু অনলাইনে দেওয়া হয়নি এখন পর্যন্ত, আমার কাছেও আসেনি মতামতের জন্য। মতামতের জন্য যখন আসবে তখন অবশ্যই আমি প্রবাসী কর্মীদের মতামত নেব, সবার মতামত নিয়ে আমাদের মতামতটা জানাবার চেষ্টা করব। জি বলবো, এই বিষয়ে কি বলবেন আপনি যে প্রবাসী একটা আইন হচ্ছে বা হচ্ছে খসড়া হলো, এটা আপনার এই অনুষ্ঠানে আমি কথা বলেছি। প্রথম কথা হলো যে যাদের জন্য আইন, এটা আমার চাইতে বরং প্রবাসে যারা থাকেন তাদের জন্য জরুরি দরকার। এমবেসিগুলিতে এটার কপি পাওয়া যায় না, এটার কপি যে একটা কনসার্ন মিনিস্ট্রি পায় না, আমরা সাংবাদিকরা পাই না, নানাভাবে যে জোগাড় করে দেখা যায়। একটি আইন হওয়ার জন্য তো আমরা কিন্তু আইনের বিপক্ষে না এবং প্রবাসী যারা আছেন তারা আইনের বিপক্ষে না, কিন্তু একটা আইনের প্রিএম্বল থাকে যে কেন আইনটি করা হচ্ছে, এই কেনটি মানে উদ্দেশ্যটা বললে পরেই বোঝা যায় যে কেন করা হচ্ছে, তাহলে কিভাবে করা হচ্ছে বাকি প্রশ্নগুলির জবাব পাওয়া যায়। কিন্তু আইনের কোনো প্রিএম্বল নাই, কোনো মুখবন্ধ নাই যে কেন আইনটি করা হচ্ছে, এবং যার ফলে এটি নিয়ে প্রচন্ড রকম। এবং আরেকটি হচ্ছে যে আইনের কয়েকটি ধারায় আছে যে
যারা এখন বাংলাদেশে জন্মগ্রহণ করে সেখানে আছেন তারা বাংলাদেশের সঙ্গে একটা কানেক্টিভিটি থাকবে, কিন্তু তাদের ছেলেরা বা তার পরের জেনারেশন তাদের জন্য এই পরিবারকে গিয়ে দূতাবাসে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটারও পদ্ধতিগত কোনো বিধিমালা জারি করা হয়নি। এখন আমরা মানে আইনের মধ্যে এখন পর্যন্ত বার্তাটি প্রবাসীদের কাছে যা যে তোমরা বিদেশে গেছো, তোমরা বিদেশে থাকো, আমাদের তোমাদের দরকার নাই, তোমাদের যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের সাথে কমিউনিকেশন তাহলে আমাদের সরকার কেন এনআরবিদেরকে বিনিয়োগ করতে বলে, কেন এনআরবি ব্যাংক দেওয়া হয়? প্রশ্নটি তো শুধুমাত্র বিনিয়োগ না তো, আপনি ধরেন উনি ফ্রান্সে বসবাস করেন, সেখানকার মেইন স্ট্রিম বিজনেসের সঙ্গে তার যোগাযোগ, ওনারা ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার ব্রাসেলসে বেলজিয়ামের রেগুলার যেতে পারেন, এনআরবিদের তো ব্যবহার করা। তো এই যে ইন্ডিয়ান এনআরআই একটা বিশাল আমরা আমেরিকার লবিস্ট নিয়োগ করি, সেই আমাদের ডায়াসপোরা তারাই তো লবিস্ট হতে পারে। এনআরআই যদি দেখেন, নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের যদি দেখেন, তারা কিন্তু বিরাট শক্তি, খুবই শক্তি, কিন্তু শক্তিশালী তারা, কিন্তু মানে মানে তাদের নানা ধরনের প্রিভিলেজ আছে এখানে। তো এই মডেলগুলি দেখে যদি আইনটি করতেই হয়, তাহলে পরে যারা কনসার্ন তাদের সঙ্গে কেন আলোচনা করা হচ্ছে না, কনসার্ন মিনিস্ট্রি কেন জানছে না, এই প্রশ্নটা খুব বড় প্রশ্ন। মানে একটা গ্যাপ রয়েছে কোথাও, কি বলবেন আপনি জনাব কাজী? মানে আমাদের যারা ডিয়াসপোরা, আমরা বাইরে থাকি, যারা ক্লাসিক ইমিগ্রেশন যারা যান বাইরে যান ফিরে আসে, তাদের না, যারা ওইখানে পার্মানেন্টলি থাকে বিভিন্ন রকম নাগরিকত্ব নিয়ে, দ্বৈত নাগরিকত্ব নিয়ে যেভাবে থাকেন, ওনাদের একটা ধারণা যে প্রবাসী মন্ত্রণালয় একটা মানে রপ্তানি শ্রমিক রপ্তানির একটা অফিস, জনশক্তি রপ্তানির অফিস, তাদের কাজ একটাই। আমি মনে করি যে এই ধরনের মন্ত্রণালয়ের দাবি অনেকদিন আগে আমাদের ছিল, অনেকদিন থেকে, যেহেতু সেটা আমাদের আছে, আরো যোগাযোগের মাধ্যমে এই নাগরিকত্ব আইন বলেন বা প্রবাসী যে লবিং কথা হচ্ছে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। প্রতিটি জাতি তাদের, যেমন টার্কিশ, ইন্ডিয়ান, জুইশ, চাইনিজ, আর্মেনিয়ান, সবার একটা লবিং গ্রুপ থাকে সব দেশে। শুধু আমাদের এই ম্যাচিউরড একটা জাতি হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে অনেক নো হাওয়া আছে এখন সব দেশে, অনেক দেশে আমাদের বড় বড় যারা মেইন স্ট্রিমে কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে, এইগুলোকে সংঘবদ্ধ করার কোনো প্রচেষ্টা হয়নি, সরকার ব্যবহার হয় নাই। আমরা চেষ্টা করি সংঘবদ্ধ হবে, আমরা শেষ করতে হবে। আমরা আশা করি যে আমাদের মন্ত্রণালয়ের সাথে আমাদের প্রবাসী ভাইদের যোগাযোগটা আরো বাড়বে এবং শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুধু জনশক্তি রপ্তানির একটা অফিস বলে যেটা বলা হয় সেটা থাকবে না, সত্যিকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সব ধরনের প্রবাসীদের কল্যাণের জন্য তাহলে কাজ করতে পারবে। এই আশা করে আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।